সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার, ঈশা ছাত্র আন্দোলন, সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস, এটা হলো ঈশা ছাত্র আন্দোলনের মূল স্লোগান। রুহানিয়াত ও জিহাদ শব্দের অর্থ আন্দোলন, রুহানিয়াত শব্দের অর্থ আত্মশুদ্ধি, চরিত্র গঠন। কেন এই দুইয়ের সমন্বয়ের প্রয়োজনটা কি? রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াসের প্রয়োজনটা কি? যদি রুহানিয়াত ব্যতীত আন্দোলন হয়, সে আন্দোলনের ভিত্তিতে মানুষ মুক্তি পাবে না, মানুষের কল্যাণ হবে না, স্লোগানের সাথে বাস্তবতার মিল থাকবে না। যেমন বর্তমানে হচ্ছে, আমাদের দেশের শাসক স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা শাসন করেছেন, তারা মানুষকে অনেক আশ্বস্ত করেছে, ইশতেহারের মধ্যে অনেক বক্তব্য দিয়েছে, লেকিন বাস্তবতা সম্পূর্ণ শূন্য, বাস্তবায়ন হয় নাই। এর মূল কারণটা কি? দেখেন, যদি অভিজ্ঞ একজন ড্রাইভার, যার মধ্যে জ্ঞান নাই, যার মধ্যে স্টিয়ারিং ধরার মতো অভিজ্ঞতা নাই, এরকম একজন যদি ড্রাইভার স্টিয়ারিং ধরে, তাহলে নিজেও ক্ষতিগ্রস্ত হবে, যারা তার অনুকরণ তার গাড়িতে আরোহণ করবে তারাও ধ্বংস হবে। একজন কৃষক যদি সে যোগ্যতা অর্জন ব্যতীত নাঙ্গল ধরে, তাহলে ফালটা নিজের পার মধ্যে ঢুকবে, গরুর পার মধ্যে ঢুকবে। একজন মাঝি যদি অভিজ্ঞবিহীন, জ্ঞানহীন, শিক্ষাবিহীন যদি বৈঠা ধরে, মাঝি নিজেও নিমজ্জিত হবে, যাত্রীরাও ধ্বংস হবে। যেই বিষয়ে যার অভিজ্ঞতা নাই, এমন ব্যক্তি সেই কাজ করতে গেলে সেও ধ্বংস হয়, যারা তার অনুসরণ করে তারা ধ্বংস হয়। ঠিক তদ্রূপ এই দেশ যারা চালাবে, দেশে যারা কর্ণধার হবে, তাদের মধ্যে যদি যোগ্যতা না থাকে আর দেশের স্টিয়ারিং তারা ধরে, তাহলে নিজেও ধ্বংস হবে, দেশকেও ধ্বংস করবে। এই কারণেই আজকে দেখছেন 500 টাকার বালিশের দাম 7,000 টাকা, কয়েকশো টাকার পর্দার দাম কয়েক হাজার টাকা, একটা খাটের দাম কয়েক লক্ষ টাকা, নিচের থেকে বালিশ উঠতে ব্যয় হয় হাজার হাজার টাকা। আজকে রডের পরিবর্তে বাঁশ দেয়া হয়, আজকে উদ্বোধন করার আগেই ব্রিজ ভেঙে যায়, রাস্তা কমপ্লিট করার আগেই পিছন থেকে আবার রাস্তা ভাঙ্গা শুরু হয়ে যায়। আজকে এই 10 বছরে বাংলাদেশ থেকে শুধু দুর্নীতি হয়েছে 10 লক্ষ কোটি টাকা, শুধু দুর্নীতি হয়েছে 10 লক্ষ কোটি টাকা। ধর্ষণের কোনো অভাব নাই। কত যে ধর্ষণ হয়েছে যা মিডিয়াতে আসে নাই, যা মিডিয়াতে আসছে তা গণনা করা সম্ভব না। ইদানিং এক আলোচিত অনুষ্কা বিফান নতুন ভার্সন আসছে, নতুনভাবে আলোচিত, এরকম বহুত আলোচনা হয়েছে নতুনভাবে। অথচ দেখা যায় আমাদের দেশে কিছু জ্ঞান পাপী বুদ্ধিজীবীরা তারা কি বলতেছে, যে যৌন চর্চা না থাকার কারণে, যৌন শিক্ষা না থাকার কারণে এই ঘটনা ঘটছে। আমি বলবো, যারা যৌন শিক্ষা দিয়েছ তাদের কারণে এই ঘটনা ঘটছে। আমি মনে করি আজকে দীপানের দোষ, তার বিচার হওয়া উচিত, কোনো সন্দেহ নাই। দীপান একজন দোষী, কোনো সন্দেহ নাই। কিন্তু যে যুবতী মেয়েটা ঘরের থেকে তার সাথে ঘরে যাওয়ার মতো সম্পর্ক ব্যতীত দীপানের ঘরে গেছে, সেই মেয়েটার কি কোনো দোষ নাই? সে কি দোষী না? যাদের উৎসাহর কারণে, যারা উৎসাহিত করছে ওই মেয়েটাকে দীপানের ঘরে যাওয়ার জন্য, আমরা মনে করি তারাও দোষী।
যারা বইতে লিখেছে যে সম্মতিতে যদি কোনো যুবক যুবতী যৌন কর্মে লিপ্ত হয় তাহলে তারা দোষী না, এই কথা যারা লিখছে, এই বই যারা ছাপিয়েছে, এই বই যারা অনুমতি দিয়েছে, যেই সরকারের আমলে এই বই লেখা হয়েছে, সবাই দিফানের দোষে দোষী। শুধু দিফান একাদশী নয়, দিফান একাদশী নয়, এই বই যারা অনুমতি দিয়েছে, যাদের সরকারের আমলে দিয়েছে, যারা পাঠ্যপুস্তকে অংশগ্রহণ করেছে, তারা সবাই এই দোষে দোষী। শুধু তাই নয়, আমাদের দেশে সেই বাবাকে এবং মাকে হত্যা করার মতো ঐশীও তৈরি হয়েছিল। এদের কারণেই আজকে হাজারো যুবক সমাজের, লক্ষ যুবক সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে হাজারো বাচ্চা যুবকরা তারা নেশাগ্রস্ত হয়ে গেছে। আজকে হাজারো যুবকরা তারা মদ পানে সবসময় লিপ্ত থাকে। তারা আজকে ধর্ষণের সেঞ্চুরি পালন করে, আর সেঞ্চুরি পালন করার পরেও যারা তাদেরকে প্রশংসা করেছে, প্রশংসিত করেছে, আমি মনে করি তারা সবাই এই দোষে দোষী। প্রিয় ভাইয়েরা আমার, ছাত্র ভাইয়েরা আমার, এর জন্য ঈশা ছাত্র আন্দোলন তারা রুহানিয়ত জেহাদের সমানতে প্রয়াস। তারা মনে করে যেরকম মাদার গাছের থেকে আমের আশা করা যায় না, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গড়ে না, ঠিক 2 নম্বর নেতার দ্বারাও দেশে 1 নম্বর হতে পারে না। এই জন্য ঈশা ছাত্র আন্দোলন কি চায়? আগে 1 নম্বর নেতা গঠন করবে, তাদের ভিত্তি দিয়ে দেশকে 1 নম্বর করবে। ঈশা ছাত্র আন্দোলন 1 নম্বর যোগ্যতা সম্পন্ন কিছু নেতা তৈরি করতে চায়, যারা চুরি করবে না, ধর্ষণ করবে না, যাদের হাতের মধ্যে মদ স্পর্শ করে নাই, যারা কোনোদিন গাঁজা এবং ইয়াবার কলকি হাতে ধরে নাই, যারা অবৈধ অস্ত্র হাতে নেয় নাই, যারা খুন করে নাই, অবৈধ রক্ত তাদের হাতের মধ্যে নাই, যারা জুলুম করে, অত্যাচার করে নাই, যাদের চরিত্র নিরঙ্কুশ ভেজাল মুক্ত, এমন এক দিনের নেতা ব্যতীত দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। যারা খুনি, লুটেরা, যারা ধর্ষক, যাদের হাতের মধ্যে জুলুম এবং খুনের রক্ত, যারা অবৈধ টাকার পাহাড় করেছে, তাদের মাধ্যমে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। ঈশা ছাত্র আন্দোলন কি চায়? একদল ছাত্র সমাজকে ফেরেশতাতুল্য আদর্শ দিয়ে গঠন করতে চায়, যাদের ভিত্তিতে দেশ দুর্নীতিমুক্ত হবে, যারা গাঁজা ইয়াবা পান করবে না, যারা ঘুষ গ্রহণ করবে না, সুদ গ্রহণ করবে না, তারা করবে না খুন, তারা ধর্ষণের কাছেও যাবে না, যারা আদর্শ এবং চরিত্র লালন করবে। এটি ঈশা ছাত্র আন্দোলনের কাজ। প্রিয় ছাত্র ভাইয়েরা আমার, বর্তমান দেশের অবস্থা কত করুণ যা চিন্তাও করা যায় না, আপনি চিন্তাও করতে পারবেন না। আজকে প্রতিষ্ঠানগুলি কি অবস্থায় পুষছে চিন্তাও করা যায় না। চরিত্র সর্বনিম্ন অবস্থায় চলে গেছে, সবার চরিত্র, যে যেখানে আসি না কেন আমাদের চরিত্রের মধ্যে ধর চলে আসছে, ধর চলে আসছে। এর জন্যই আমাদের বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, সবাই পেয়েছে স্বর্ণের খনি, কেউ পেয়েছে তৈলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। 7.5 কোটি বাঙালি 8 কাঠি কম্বল, কই আমার কম্বলটা পাই না, সেটা চুরি হয়ে গেছে। শেখ সাহেব কি বলেছেন? আজকে যারা কৃষক, যারা শ্রমিক, যারা জেলে, যারা তাঁতি, তাদের অর্থ দিয়ে আজকে প্রশাসনে টাকা দেওয়া হয়, যারা চাকুরিজীবী তাদেরকে টাকা দেওয়া হয়। তিনি বলেছেন আফসোস করে, এদেরকে সম্মান করিয়েন, জনগণকে সম্মান করিয়েন, শ্রদ্ধা করিয়েন, তাদের টাকা দিয়েই আপনারা গাড়িতে চলেন, তাদের টাকা দিয়েই এসির মধ্যে থাকেন, তাকে টাকা দিয়েই আপনার সংসার চালান, তাদেরকে শ্রদ্ধা করিয়েন। কিন্তু কই আজকে প্রশাসনের তরফ থেকে জনগণ শ্রদ্ধা পায় না, বরং তারা সবসময় অপমানিত হয়, লাঞ্ছিত হয়। প্রিয় ভাইয়ারা আমার, আমি ছাত্র বন্ধুদেরকে বলবো, দেশের অবস্থা খুবই খারাপ, খুবই করুণ। চরিত্র বলতে কিছু নাই, আদর্শ বলতে কিছু নাই, নীতি বলতে কিছু নাই। আজকে একতরফা নির্বাচনের ভিত্তিতে দেশকে এক স্বৈরতন্ত্র, এটা ফ্যাসিবাদের সরকার গঠন করেছে, যেখানে ভোট অধিকারকে হরণ করা হয়েছে। আজকে ভোট অধিকার নেই, নৈশ ভোট হয়ে যায়, আগে রাত্রিতেই ভোট হয়ে যায়, প্রশাসন ভোট দিয়ে দেয়। যে প্রশাসন ছিল রাষ্ট্রের, আজকে সেই রাষ্ট্রের কাজ না করে প্রশাসন দেখা যায় এক দলীয় যন্ত্রে পরিণত হয়েছে।
এ দেশের জন্য এটা কল্যাণকর নয়, এটা প্রশাসনের জন্য ধ্বংসকার, এটা দেশের জন্য ধ্বংসকার। প্রশাসন থাকবে জনগণের, রাষ্ট্রের উপকারের জন্য প্রশাসন ব্যয় হবে, আর আজকে দলীয় স্বার্থের জন্য প্রশাসন ব্যয় হচ্ছে, এটা ধ্বংসের কারণ। প্রিয় ছাত্র ভাইয়েরা, চরিত্র গঠন করো, যোগ্যতা অর্জন করো, এই দেশের কর্ণধার তোমরাই হবা। হাল ধরতে হবে, আজকে হোক কালকে হোক, দেশকে গঠন করতে হবে। এই ভাঙ্গা সমাজকে, দুর্নীতিযুক্ত সমাজকে ভেঙ্গে নতুন এক সমাজ তোমাদেরকে উপহার দিতে হবে ইনশাআল্লাহ। যেখানে থাকবে না চুরি, যেখানে থাকবে না লুট, যেখানে থাকবে না জুলুম, যেখানে থাকবে না অত্যাচার, যেখানে থাকবে সাম্যতা, যেখানে থাকবে মানবিক মর্যাদা, যেখানে সমস্ত মানুষের অধিকার তারা ফিরে পাবে। হিন্দু তার অধিকার ফিরে পাবে, খ্রিস্টান তার অধিকার নিয়ে থাকতে পারবে, ইহুদি তার অধিকার নিয়ে বাঁচতে পারবে। আজকে বৌদ্ধ তার ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে নির্বিঘ্নে তারা তার পূজা করতে পারবে, ইবাদত করতে পারবে। এমন এক রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, গরিব, দুঃখী, মেহনত মানুষ সবার অধিকার সমান থাকবে, তারা বাংলাদেশের নাগরিক হিসেবে বসবাস করবে। এমন এক সমাজ আমরা উপহার করতে চাই, উপহার দিতে চাই, যেখানে গরিব, দুঃখী, মেহনত মানুষ, জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষি, চামার, মুসি, একেবারে আপ টু লেভেল থেকে লোয়ার পর্যন্ত সমস্ত মানুষের অধিকার তারা ফিরে পাবে। এরকম একটা সমাজ আমরা গঠন করতে চাই, যেখানে থাকবে জান্নাতের পরিবেশ, যেখানে থাকবে না জুলুম, অত্যাচার, নির্বিচার, চুরি, ডাকাতি, না জুলুমের কোনো রক্ত আর বইতে পারবে না বাংলাদেশে। কি কথা ঠিক না? আমরা সবাই এরকম সমাজ গঠন করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আসো আমরা সবাই সেই সমাজ গঠন করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে সেই সমাজ গঠন করার তৌফিক দান করেন।